সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজকে আমরা কথা বলতে চাই বাঁকা মেরুদণ্ড নিয়ে। আমরা জানি যে আমাদের মেরুদণ্ডটি যেটি রয়েছে সামনের দিকে এর কয়েকটি কার্ভেচার রয়েছে, কিন্তু পাশাপাশি কিন্তু সেটি কিন্তু বাঁকা নয়। যদি কোনো কারণে সেটি আড়াআড়ি বা পাশাপাশিভাবে যদি বাঁকা হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের স্বাভাবিক জীবন প্রক্রিয়া বা চলমান প্রক্রিয়ায় কিন্তু সেটি বাধাগ্রস্ত করে এবং নানান রকম সমস্যা তৈরি করে, যেটিকে আমরা স্কোলিওসিস বলে থাকি। সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট, বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল। আপনাকে স্বাগত স্যার। ধন্যবাদ। আমরা আজকে শুরুতেই বলেছি বাঁকা মেরুদণ্ড নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই, আসলে এই বাঁকা মেরুদণ্ডটি কি? এটাকে মেডিকেল টার্মে আপনাকে ধন্যবাদ। আপনি তো প্রথমে বলছেন মেরুদণ্ড আসলে বাঁকা না। মেরুদণ্ড যদি আমরা সামনের থেকে মডেলটা তাকাই, সামনের থেকে একদম স্ট্রেট, বাট যখন আমরা পার্শ্বের দিকে তাকাই তাহলে কিন্তু সে সামনের দিকে কিছু জায়গায় সে বাঁকা, কিছু জায়গায় সে সোজা। এই যে বাঁকা এবং সোজা, এটা রেখেই কিন্তু মেরুদণ্ডটাকে সোজা রাখে। ঘাড়ের দিকে সামনের দিকে বাঁকা, কোমরের দিকে সামনের দিকে বাঁকা, আবার পেট এবং যদি আমরা পিছনটা চিন্তা করি এটা কিন্তু উল্টা দিকে বাঁকা। এইটা যদি মেনটেন না হয় তাহলে আমরা আসলে সোজা থাকতে পারবো না, তাহলে একটা কাঠির মতো থাকবো আমরা, তাহলে এটা আমরা মানুষের মতো থাকবো না। এই যে আমাদের দেখার যে সৌন্দর্য, এই যে আমার ঘাড় নাড়ানো, আমার বসার যে সৌন্দর্য, এটাকে রক্ষা করার জন্যই আল্লাহ তাআলা ভিতরের দিকে একদিকে বাঁকা আরেকদিকে সোজা এভাবে রেখেছে। এটা তাহলে নর্মাল, তাহলে আমরা কখন এটাকে বাঁকা বলবো? এই যে সোজা যেটা, এইটা থেকে যদি আপনি যে কোনো বাম বা যে কোনো ডান দিকে যদি আপনি হেলে যান সেটাকে আমরা বলবো বাঁকা মেরুদণ্ড। যদি আমরা একটা ছবি দেখলে বুঝতে পারি তাহলে খুব বেশি ভালো বোঝা যাবে যে আসলে কোনটা বাঁকা মেরুদণ্ড, আমাদের আইডিয়াটা তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এবং এই যে মেরুদণ্ড, এইটা দেখেন, এই ছবিটা দেখেন, এটা কিন্তু স্ট্রেট না। এটা দেখেন নিচের দিকে একদিকে হেলে গেছে, উপরের দিকে আরেক দিকে হেলে গেছে। এবং এই যে সোজা রাখার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন ডিরেকশনে আমাদের মাসেলগুলো বলি, সাপোর্টিং যে টিস্যু, সেগুলো আল্লাহ ওইভাবেই তৈরি করছেন যাতে করে আমরা ভিতরটা আমাদের বাঁকা থাকবো কিন্তু সামনের দিকে আমরা সোজা দেখব। কিন্তু আমরা কাজের ক্ষেত্রে আমাদের সৌন্দর্য, চলা ফেরা বসা, এটা যেন কোনো হ্যাম্পার না হয়, ঠিক এইভাবেই আল্লাহ তাআলা তৈরি করছেন। এখন এই বাঁকা তাহলে কারণটা কি? এই যে এখন দেখেন যে একটা মেয়ে, তার শোল্ডারটা দেখেন একদিকে উঁচু হয়ে আছে, তার পেটটা একদিকে ঢোকা আছে, তার পেলভিস বাটকটা একদিকে উঁচু, এবং মনে হচ্ছে না সেদিন একদিকে হেলে যাচ্ছে। আবার যদি আমরা পাটা চিন্তা করি, একটা পা কিন্তু তার মনে হবে যেন খাটো, এবং হাঁটতে গেলে সে কিন্তু একটা সাইডে হেলে হেলে, যেটাকে আমরা বলি একটু ল্যাংড়ানো, লিম্পিং গেট, এটা হবে। কারণ জানতে চাইলে তিন ধরনের। এক নম্বর কারণ থাকে যেটা হলো জন্মগত, যেটা হলো হাড়গুলা তৈরি হয় নাই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হলো কোনো কারণ জানা যায় না। আরেকটা কারণ হলো কিছু রোগের জন্য, যেমন পোলিওমাইলাইটিস, সেরিব্রাল পলসি, সেলের জন্য। আপনি দেখেন প্রথম ছবিটা আমি পিছন দিকে দেখতে পাচ্ছি, মাঝখানের ছবিটা আমি সাইড থেকে দেখতে পাচ্ছি, এরপরে ছবিটা সে সামনে বাঁকা ঝুঁকেছে। ঝুঁকলে দেখেন সে যে মনে হয় তার ডান সাইডটা উঁচু হয়ে গেছে। মাঝখানের ছবিটা আপনি দেখেন, মনে হচ্ছে পিঠে পিছনের দিকে এমন বাঁকা হয়ে বের হয়ে আছে, উঁচু হয়ে আছে, অনেকটাই গরুর কুজের মতো। আর প্রথম যে ছবিটা আবার যে আছেন দেখেন, তার বাম সাইডটা মনে হয় পেটটা একটু ঢোকা আছে, ডান সাইডটা একটু সরা, এবং শোল্ডারটা অর্থাৎ কিনা হাত, ডান হাতের হাতটায় শোল্ডারটা একটু এলিভেটেড। রোগীগুলো আমাদের কাছে ঠিক এইভাবে আসে। এই ধরনের যে বাঁকাগুলো আসে সাধারণত এর কোনো কারণ জানা থাকে না। শতকরা 70% এই ধরনের স্কোলিওসিস যেটা আমরা বলি, এর কোনো কারণ নাই, রিসার্চ চলছে। দেখেন এই রোগীটাকেই তাহলে আমরা যদি এক্স-রে দেখি তাহলে আমরা কি দেখি? দেখেন এই তার প্রত্যেকটা হাড়ই কিন্তু সুন্দরভাবে তৈরি, কিন্তু আপনি ভালো করে লক্ষ্য করেন, প্রথম যে এক্স-রেটা একদম সোজা থাকার কথা, যেটা একটু আগে আমরা বললাম, কিন্তু সে সাইডে হেরে গেছে। দেন মাঝখানে সে বাম দিকে, আবার উপরের দিকে ডান দিকে হেলে গেছে। অর্থাৎ
মেরুদণ্ডটা স্ট্রেট থাকবে, আমরা থাকার কথা দেখা যায়। সামনে থেকে আমরা দেখবো যে মডেলের X-ray-তে মধ্যে যেটা আমরা দেখালাম, মডেলে দেখছি। কিন্তু এক্সরের মধ্যে আমরা দেখতেছি সেটা উল্টো। আবার পরের এক্সরেটা যদি আমরা দেখি তাহলে আপনি দেখেন সে মনে হয় কুজো হয়ে গেছে। সে মেরুদণ্ডটা যতটা সোজা থাকার কথা সেখানে পার্শ্ব থেকে মনে হচ্ছে সে যেন সামনে ঝুঁকে যাচ্ছে, ঝুঁকে গেছে। এইটা দেখবো আমরা হলো তার এক্সরেতে। রুগীর কষ্ট কি হয় এরপরেই তো প্রশ্ন আসে। দেখেন আমরা বাম ডান করে দেখছি সে আসলে তার ভিতরে বাঁকা রয়ে গেছে। রুগীদের কষ্ট থাকে, রুগীরা এক নম্বর তার বাবা মা, আপনি বলেন যে আমার মেয়েটা ছেলেটা বাঁকা, দেখেন একটা সিটি স্ক্যান করলাম আমরা, সিটি স্ক্যানের মধ্যে আসলেই বাঁকা। বাবা মা বলছে, এক্সরেতে আমরা দেখলাম সে বাঁকা সিটি স্ক্যান, এবং এটা অনেক স্ট্রংলি বাঁকা, কিন্তু তার জন্মগত কোনো ত্রুটি নাই। অর্থাৎ প্রত্যেকটা হাড় যেভাবে এক একটা কশেরুকা তৈরি হওয়া প্রয়োজন, প্রত্যেকটা কশেরুকা সেভাবে হয়েছে, তৈরি আছে, তারপরেও সে বাঁকা হয়ে যাচ্ছে। কারণ জানা যায় না, কিন্তু সে বাঁকা হবে। অনেক সময় তার ব্যথা হবে, শোল্ডার ডাক দিয়ে বাঁকা থাকবে, বাটুকটা বাঁকা থাকবে, হাঁটতে তার কষ্ট হবে, স্বাভাবিক হাঁটা স্বাভাবিক হবে হাঁটা না, এবং দেখার যে একটি সৌন্দর্য সেটি আর নষ্ট হবে। সবচেয়ে বড় হলো দেখার যে সৌন্দর্যটা সে হারিয়ে ফেলে। বিশেষ করে মেয়েরা 12-13 বছরের আমাদের প্যারেন্টস যারা, বাবা মা, তারা খুব প্যানিক হয়ে যায়, বিকজ এটা একটা সোশ্যাল বার্ডেন। তারা মনে করে যে আমার এই মেয়েটাতে বিয়ে হবে না, বিয়ে হইলে তার হয়তো বাচ্চা কাচ্চা পেটের মধ্যে জায়গা হবে না, অসুবিধা হবে। দেখেন এগুলোকে কিন্তু আমরা অপারেশন করি। মানে আমরা যদি চিকিৎসা পদ্ধতির কথা জানতে চাই আসে তাহলে চিকিৎসার কথা, সবগুলাই লাগে না। যদি বেশি বাঁকা হয়, আমাদের যে টেকনিক, আমাদের যে হসপিটাল ওয়ার্ড উই ডু, যে আমরা কম ইনস্ট্রুমেন্টে বেশি কারেকশন, এটা আমাদের একটা রিসার্চ চলছে, যে সে একদিকে যেমন বাঁকা ছিল, পরেরটা যেমন কেমন মনে হয় কুজো ছিল। আপনি এবার দেখেন যে তার এক্সরেটা যেমন সোজা প্রথমটা, এবং পরেরটা কুজোটা কিন্তু আর কমে নাই। গেছে। কুজোটা কমে গেছে, ঠিক আছে। এখন যদি আমি নেক্সট স্লাইডে যাই তাহলে আমি দেখতে পাবো যে তার অবস্থা। এখন দেখেন যদি আমরা তার আগেরটার সাথে তুলনা করি, যেমন যে আমরা বলছিলাম যে বাম দিকে মনে হয় তার উঁচু হয়ে পেটটা আছে, ঢুকে গেছে, শোল্ডারটা তার ব্যালেন্স। এখন দেখেন ডান এবং বাম হাতের পেটের যে মাঝখানে স্পেস একদম সমান সমান হয়েছে, রাইট। আগেরটা যদি আমরা দেখতাম তার হলো ডান দিকে মনে হয় হাতটা লেগে আছে, বাম দিকে ওখানে অনেকটা ফাঁকা, এবং তার শোল্ডারটা একদিকে বাঁকা ছিল, উঁচু ছিল। এখন কিন্তু টোটালি ব্যালেন্স। এটা কিন্তু অপারেশনের ধরেন এখন আমরা সেলাই কাটি নাই, জাস্ট ইমিডিয়েটলি আফটার সার্জারি। পরের স্লাইডটা থাকলে আমি জানি না যে পাশাপাশি আছে কি না। হ্যাঁ, এইবার দেখেন কম্পেয়ার করেন যে ওই যে দেখেন প্রথমটা তার দুইটা হাতের মাঝখানে পেটটা, বাম দিকে তার অনেক ফাঁকা, ডান দিকে চাপে যাওয়া, তার একদিকে হেরে যাওয়া, দেখেন ছবিতে তা নাই, অনেকটাই এক্সরেটা যদি আপনি তুলনা করেন দেখেন যে কে বাঁকা ছিল কেমন সোজা হয়ে গেল। সো দিস ইজ দ্য আপনার হলো টেকনিক, যে আপনার বাঁকা মেরুদণ্ড আমরা খুব ভয় পাইতাম। আমরা একসময় ইনফ্যাক্ট এটা সার্জারি জানতাম না। ধরেন আমি যদি বলি আজ থেকে 25 বছর আগে, আমি কিন্তু এটা করতে পারতাম না। আমি আজ থেকে 25 বছর আগে ধরেন এগুলো আমরা ট্রেনিং করে এসে এখন আমরা করতেছি। আপনি জেনে আরো খুশি হবেন যে স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে আমাদের এখানে কিন্তু সবচেয়ে বেশি ম্যাক্সিমাম নাম্বার এই বাঁকা মেরুদণ্ড অপারেশন আমরা করে থাকি। সেই কথাগুলো আরো শুনবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, ছোট একটা বিরতিতে যাচ্ছি সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে, সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ডাক্তার অমিতা হাসান। আজকে আমরা কথা বলছিলাম বাঁকা মেরুদণ্ডের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে। সঙ্গে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম। আমরা আসলে যে আলোচনায় ছিলাম যে অপারেশনের আউটকামটি আমরা দেখলাম, কিন্তু এই অপারেশন তো একটি বেশ দীর্ঘ অপারেশন। আমরা যে স্কার মার্কটি দেখলাম পুরো পিঠ জুড়ে, তো সেটির ক্ষেত্রে অনেকেই ভয় পান যে এটির কিছু জটিলতা তৈরি হতে পারে বা অপারেশন সম্পর্কিত যে পরবর্তী কমপ্লিকেশন, আসলে কি সেটিকে এড়ানো সম্ভব কিনা, এবং কোনো আধুনিক কোনো পদ্ধতি রয়েছে কিনা যে নার্ভের যে ত্রুটিজনিত কারণে যদি কোনো কারণে প্যারালাইসিস হয়ে যায় সেটিকে এড়ানো যায় কিনা?
আপনাকে অনেক ধন্যবাদ। এক নম্বর হলো, হ্যাঁ, আপনি যেমন এই কেসটা দেখছেন, আমরা অনেক কাটাকাটি করেছি। জি। আমরা কিন্তু এটাকে আরো ছোট করে নিয়ে আসতেছি, যে আমরা কাটাকাটিও কম করতেছি। আমরা মেশিন দিয়ে স্ক্রুগুলো দিই, দেন আমরা জাস্ট রডটা ঢোকানোর জন্য মেশিন দিয়ে আমরা দিই। এই ডিভাইসও আমাদের এখানে চলে আসছে। আপনার যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভয় থাকে যে এই ধরনের বাঁকা মেরুদণ্ড অপারেশন করতে গেলে অনেক সময় প্যারালাইসিস হয়ে হয়ে যায়। যায়, যেহেতু এটা Very ভিতর দিয়ে dangerous। একটা নার্ভ না, জি। যাচ্ছে, স্পাইনাল এই কর্ড যে যাচ্ছে। এই যে নার্ভ এবং স্পাইনাল কর্ড ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। ধরেন এটা তো যতটুকু বাঁকা, আমরা এর চেয়েও কিন্তু অনেক বেশি বাঁকা থাকতে পারে। মেরুদণ্ডগুলো অপারেশন করি। আমাদের এখানে একটাই সুবিধা আছে, আমাদের এই সেন্টারটা যে স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল, নিউরো মনিটর বলে একটা দামি কস্টলি মেশিন, ওই মেশিনটা আমরা তার পায়ের সাথে লাগিয়ে, শরীরের সাথে লাগিয়ে আমরা যখন অপারেশন করি, এর মধ্যে ইন্ডিকেশন আছে, কম্পিউটারাইজড। আপনার একদম মনিটরে শো করবে যে আপনি এটুক বাঁকা করছেন, নো, এটুক বাঁকা করছেন, হ্যাঁ। কারণ আমি যখনই বাঁকা করতে করতে বাঁকাটাকে আমি সোজার দিকে চলে আসতেছি, যদি দেখা যায় যে তার নার্ভ ড্যামেজ হচ্ছে, কম্প্রেশন হচ্ছে, তাহলে ওখানে আপনাকে রেড সিগন্যাল সিগন্যাল দিবে। দিবে। এইটা হলো একটা বড় বেনিফিট। তখন আপনি সতর্ক হতে পারবেন যে না, আমাদের এই সেন্টারে এইটাই স্পেশালিটি, যে আমরা ওই মেশিনটা আমরা নিয়েছি এবং ওই মেশিনটা আমাদেরকে গাইড করে, যাতে করে আমরা ওই রকম একটা সিচুয়েশনে না যাই। কারণ এটা এমন একটা অবস্থা, যদি প্যারালাইসিস হয়েই যায়, বেশিরভাগ ক্ষেত্রে এটাকে আর রিটার্ন হয় না। রিটার্ন করা যায় না। খুব কম ক্ষেত্রে এটা আবার রিটার্ন আসে। যে কারণের জন্য এটা রুগীকেও বোঝা দরকার, রুগী আপনাদের মতো যারা মিডিয়াতে কাজ করে তাদেরও বোঝানো দরকার যে এই সিনারিওটা শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে এটা, যে যখন এরকম একটা কমপ্লেক্স ডিফর্মিটি, এটা করতে গেলে অনেক সময় এরকম হতে পারে। মানে আমাদের মধ্যে অনেক সময় ডাক্তার, হসপিটাল, রুগীর অ্যাটেন্ডেন্স একটা ভুল বোঝাবুঝির যে একটা সুযোগ থাকে, এটার জন্য কিন্তু আমাদের সবার দায়িত্ব এটা বুঝে নেওয়া, জেনে নেওয়া। আমি ডক্টর, আমি অপারেশন করব, আমার জানানো দরকার রুগীকে। আমি পার্টিকুলারলি আমার পেশেন্টকে আমি ক্লিন কাট মেসেজ দেই, আত্মীয় স্বজনকে আমি জানাই, প্রয়োজনে আমি বলি আপনার আর কোনো গার্জিয়ান আছে কিনা, তাদেরকে ডাকেন, সময় নেন, প্রপার কাউন্সিলিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের দেশে কিন্তু আমাদের ডাক্তারদের সাথে রুগীদের একটা বিরাট গ্যাপ, যা আমরা অত বেশি কথা বলি না, অথবা বলার সুযোগ পাই না, অথবা আমি যতটুকু বোঝাই হয় রুগী বুঝতে পারে নাই, অথবা আমি বোঝাতে পারি নাই। এই ধরনের কারণের জন্য অনেক সময় ভুল বোঝাবুঝি হয়ে থাকে। আপনি আসলে ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে কোনো ধরনের প্রসিডিউর বা অপারেশনের আগে তার একটি সম্যক একটা ধারণা অবশ্যই দিতে হবে। ধারণা শুধু এটা না যে আমি আপনাকে অপারেশন করব, এর পরবর্তী কি আমি কি অপারেশন করব, কিভাবে আমি কিভাবে করব, আমি এটা করতে গেলে কি কি অসুবিধা হইতে পারে, রুগীকে এটা জানা থাকতে হবে, রুগীর অ্যাটেন্ডেন্টকে জানা থাকতে হবে। ওভারঅল একটা আইডিয়া, তার ভালো দিক খারাপ দিক সমস্ত কিছু জেনে অপারেশন করা উচিত। যিনি সার্জন হবেন, যিনি হসপিটালের হর্তাকর্তা হবেন, তিনি ইন এডিশন, যেটা আমরা ফাইনালি বলবো, এখন ডিজিটাল যুগ, আমার এই বক্তব্য অনেকেই শুনবে, রোগীদেরও দায়িত্ব আছে। রোগী তার কি হতে পারে, কি করবেন, ওনারও জিজ্ঞেস করার রাইট আছে, এবং আমি মনে করি যে ওনারা জেনে নিয়ে অপারেশন করা, ভালোভাবে বুঝে সেটির রিস্ক বেনিফিটটি বিবেচনা করে তারপরে আসলে সিদ্ধান্তে আসা উচিত। খুবই চমৎকার করে বললেন বিষয়টি। আমি একটু জানতে চাই যে যদি সেই মেরুদণ্ডের বাঁকার অংশটি তো অনেক সময় কারণ অজানা রয়ে যায়, ডিজিজ জনিত কারণ ছাড়া বলুন, তো সেই অজানা কারণে যদি সেই বাঁকাটি যদি সহনীয় মাত্রায় হয়, সেটা কি কোনো কনজারভেটিভ ট্রিটমেন্টে? আমি প্রথমে যদি এটা আমরা সুযোগ থাকতো বলতাম যে একটা মেজারমেন্ট আছে, যেমন ধরেন 20 ডিগ্রি একজনের নামে কবজ অ্যাঙ্গেল, এই 20 ডিগ্রি লেস দেন 20 কোনো সার্জারি লাগবে না। 20 থেকে 40 ডিগ্রি এটাতে আমরা একদম ব্রেস দিই, খাসার মতো দেই, চলাফেরা ব্যায়াম থেরাপি করি। আপ টু 40 ডিগ্রি বাঁকা কোনো সার্জারি লাগবে না। 40 ডিগ্রির উপরে যদি যায়, কিন্তু বয়সের সাথে একটা সম্পর্ক আছে। ধরেন 25 ডিগ্রি, তার বয়স হলো ধরেন 7 বছর 5 বছর, তাকে সার্জারি লাগবে। কারণ এই মেরুদণ্ডটা 17, 18, 19 বছর পর্যন্ত বাঁকা হবে। এবং আরও কিছু মেজার আছে যেটা, যে সাইনগুলো দেখলে আমরা বুঝতে পারি যে সে কত বছর বয়সে কতটুকু পর্যন্ত বাঁকা যেতে পারে। আজকে তার আছে হলো 20, 5 বছর পরে তার বয়স হলো 5,
সে কত ডিগ্রি যাবে। এখন আছে হলো 25, তার বয়স হলো 13, 5 বছর 4 বছর পরে কত যাবে। যদি আমি এখন বুঝতে পারি যে না তার এটা আসলে 40কে এক্সিড করে ফেলবে, তাহলে আইলি সার্জারি ইজ বেটার। কারণ যখনই আমি যত দেরিতে ওই সার্জারিগুলো করতে যাব, হাড়গুলো ম্যাচিউরড হয়ে যাবে, তত শক্ত হবে, তত ওই যে বললেন যে বা মানে প্যারালাইসিসের যে ভয়, ওই ভয়টা বেশি থাকবে। আর আপনি ছোটোবেলায় যদি আপনি কারেকশনটা করে দিলেন, সে কিন্তু লম্বাও হবে। কারণ ছোটোবেলায় সে যখন বাঁকা থাকলো, সে বাঁকা অবস্থায় বড় হলো, তার বয়স বাড়লো, বয়সটা তার বেড়ে গেল, কিন্তু সে কিন্তু লম্বা একেবারে হলো না। তার মানে যত তাড়াতাড়ি সম্ভব যদি সার্জারি তার ইন্ডিকেশন থাকে তাহলে তাকে আর্লিতেই করে ফেলতে হবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ আলম আমাদের সাথে। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা বাঁকা মেরুদণ্ডের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে কথা বললাম, এবং যখনই আসলে লক্ষ্য করবেন যে মেরুদণ্ডের বাঁকা, তার হাঁটতে আসলে সমস্যা হচ্ছে এবং শারীরিক সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু আর দেরি নয়, সঙ্গে সঙ্গে একজন স্পাইন সার্জনের শরণাপন্ন হয়ে এর সুচিকিৎসা গ্রহণ করা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।